এই যে ফর্মটা আছে এটার কিছু পসিবল ভ্যারিয়েশনস আছে, অর্থাৎ কিছু পসিবলস রূপে আমরা এটাকে লিখতে পারি বা পরীক্ষায় আসতে পারে। এগুলো যদি আমরা শিখে রাখি পরীক্ষার জন্য কিন্তু আনসার করা খুবই সহজ হয়ে যাবে। প্রথমটা কি, ইফ প্লাস প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স প্লাস মে বা মাইট, এটা হচ্ছে পসিবিলিটি বা সম্ভাব্যতা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। যদি আমরা উদাহরণ দেখি, ইফ ইট ইজ ঈদ সিজন, তাহলে ইফ এর সাথে কি ইট ইজ ঈদ সিজন, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট আমরা বসিয়েছি, যেহেতু ইফ যুক্ত ক্লজটা শুরুতে বসিয়েছি তারপর কমাটা আছে, ইফ ইট ইজ ঈদ সিজন ইউ মে নট গেট সিটস ইন দ্য ট্রেন। আমরা জানি যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলোর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, তাহলে এখানে আমরা কি বসিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়েছি। এবং এখানে এই সেন্টেন্সটা দ্বারা আমাদেরকে কি অর্থ বোঝানো হচ্ছে, ইফ ইট ইজ ঈদ সিজন, যদি এটা ঈদের সিজন বা ঈদের মৌসুম হয়ে থাকে, ইউ মে নট গেট সিটস ইন দ্য ট্রেন, তুমি ট্রেনে সিটস বা জায়গা নাও পেতে পারো। তাহলে আমরা কি বুঝতে পারছি এটা কিন্তু খুবই সহজ একটা রুল, তাই না? যে আমরা যখন সম্ভাব্যতা বোঝাবো তখন আমরা আমাদের শর্তমূলক অংশটা অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের পরে মে, মাইটটা কেন বোঝাবো, যাতে আমরা কোনো কিছু সম্ভাব্যতা বোঝাই। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মে বা ক্যান, এখানে আমরা পারমিশন বা অ্যাবিলিটি বোঝাচ্ছি, অর্থাৎ কারো কাছে আমরা পারমিশন চাইছি বা কোনো কিছু করার সক্ষমতা বোঝাচ্ছি, সেটার জন্য আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করে থাকি। যেমন ইফ বস কামস, যদি বস চলে আসে, আই মে লিভ দ্য অফিস, এটা যদিও খুবই অদ্ভুত, বস আসলে আরো অফিসে থাকার কথা, আমরা উদাহরণ দেওয়ার জন্য দিয়েছি। ইফ বস কামস, যদি বস চলে আসে, আই মে, আমি অফিস থেকে চলে যেতে পারি, এখানে অ্যাবিলিটি, হয়তো তিনি আসার পরে আমাকে পারমিশন দিবেন তখন আমি চলে যেতে পারি, তাহলে এখানে আমরা কি বোঝাচ্ছি, অ্যাবিলিটি বোঝাচ্ছি। ইফ বস কামস আই মে লিভ দ্য অফিস, আবার আমরা পারমিশনও বোঝাচ্ছি যে তিনি আসলে হয়তো পারমিশন পাবো। তাহলে পারমিশন বা অ্যাবিলিটির জন্য আমরা মে বা ক্যান ব্যবহার করতে পারি, এবং ডেফিনেটলি মে বা ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমাদেরকে বসাতে হবে। মে বা ক্যানের পরে কিন্তু ভার্বের অন্য কোনো ফর্ম বসবে না। এখন আমরা আরেকটা ভ্যারিয়েশন যদি দেখি, ইফ তারপর আমরা লিখবো প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স, তারপর মাস্ট, শুড অথবা এনি। এটা আমরা কেন ব্যবহার করছি, এনি এক্সপ্রেশন অফ কমান্ড, রিকোয়েস্ট অর অ্যাডভাইস, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মাস্ট, শুড অথবা অন্য কোনো এক্সপ্রেশন যেটা দিয়ে কমান্ড বোঝায়, আদেশ করা বোঝায়, অনুরোধ করা বোঝায় বা রিকোয়েস্ট বোঝায় এবং অ্যাডভাইস করা বোঝায়, অর্থাৎ উপদেশ দেওয়া বোঝায়। এগুলো যখন বোঝাবে তখন আমরা কি করব, মাস্ট, শুড অথবা এনি এক্সপ্রেশন ব্যবহার করতে পারবো। তাহলে যদি আমরা উদাহরণ দেখি এটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ইউর ওয়েট, এটা হচ্ছে শর্তমূলক বাক্য, যদি তুমি তোমার ওজন কমাতে চাও, ইফের সাথে সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ইউর ওয়েট ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, এখানে আমরা কি করছি, আমরা এখানে একটা ফর্ম অফ অ্যাডভাইস দিচ্ছি, তাই না? মাস্ট বলছি যে এটা আমাদের যদি ওয়েট কমাতে হয় সেটার জন্য এক্সারসাইজ করাটা একদম মাস্ট, এবং এখানে আমরা কি বোঝাচ্ছি, একটা ফর্ম অফ অ্যাডভাইস বোঝাচ্ছি, ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি। তাহলে এখানে আমরা ফর্ম অফ অ্যাডভাইসটা কিভাবে বুঝতে পারছি, অর্থটা দেখে। সুতরাং আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্সগুলো লিখবো আমরা অবশ্যই অর্থের দিকে খেয়াল রাখবো। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ইউর ওয়েট আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং শর্তমূলক বাক্য, ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, এবং মাস্টের পরেও কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সারসাইজের প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আমরা যখন কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাবো তখন আমরা মাস্ট অথবা এরকম কোনো এক্সপ্রেশন বুঝিয়ে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করতে পারি। চতুর্থ যে ভ্যারিয়েশনটা আছে সেটা কি, ইফ প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টু ইন্ডিকেট আ প্রেজেন্ট অ্যাকশন অর এ ফিউচার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আমরা ইফের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, এটা দিয়ে আমরা বর্তমানের কোনো কাজও বোঝাতে পারি বা ফিউচার কোনো অ্যারেঞ্জমেন্টও বোঝাতে পারি। ফিউচার অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে যেই ঘটনাটা ফিউচারে ঘটবে আমরা নিশ্চিত, সেটার অ্যারেঞ্জমেন্ট বা সেটার ব্যবস্থাটা বোঝাতে পারি। আমরা যদি এক্সাম্পলটা দেখি এটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে।
ইফ ইউ আর নট ডুইং ইউর ওয়ার্ক নাও, এখানে আমরা ইফ এর সাথে কি ইউজ করেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? একটা প্রেজেন্ট অ্যাকশন, তাই না? যদি তুমি তোমার কাজটা এখনই না করে থাকো, বা এখন যে তুমি কাজটা করছো না, ইউ উইল লুজ দ্য কন্ট্রাক্ট। এখন তুমি কাজটা না করলে তোমার যে কন্ট্রাক্টটা আছে সেই চুক্তিটা তুমি হারিয়ে ফেলবে, বা চুক্তিটা বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? ইফ এর সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে প্রেজেন্ট অ্যাকশনটা বোঝাচ্ছি, যে এখন যদি তুমি তোমার কাজটা না করো তাহলে ইউ উইল লুজ দ্য কন্ট্রাক্ট, তুমি তোমার কন্ট্রাক্টটা হারিয়ে ফেলবে। এমন করেই প্রেজেন্ট অ্যাকশন বা ফিউচার অ্যারেঞ্জমেন্ট বোঝানোর জন্য আমরা ইফ এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর ফিউচার ইনডেফিনিট টেন্সও ব্যবহার করতে পারি। আমার আপনাদের কাছে সাজেশন থাকবে যে প্রত্যেকটা রুল শেখার পরে সেটা নিয়ে আপনিও সিমিলার কিছু সেন্টেন্সেস তৈরি করুন, তাহলে আপনারও প্র্যাকটিস হয়ে যাবে, এবং যখন আমাদের এক্সামে আসবে তখন কিন্তু আপনি নিজের তৈরি করা এক্সাম্পল দিয়ে রুলগুলো মনে রাখতে পারবেন।